নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। যদিও আমার চেম্বারে অনেকে এসে বলেছেন যে সম্রাটদা আপনি বলেন যে আশা করি আপনারা ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। আমি এ যাবৎ হঠাৎ করে কমেন্ট সেকশন ঘাঁটতে ঘাঁটতে আপনাদের বেশ কিছু কমেন্ট আমার নজরে এলো এবং সেখানে দেখলাম আপনারা লিখেছেন বা আপনারা কমেন্ট করেছেন যে সম্রাটদা আমরা জীবনে অনেক চেষ্টা করছি, আমরা জীবনে অনেক পথ অবলম্বন করলাম, কিন্তু আমরা জীবনে কোনোভাবেই আমরা আমাদের সফলতাকে ধরতে পারছি না। আমরা ক্রমশই যেন আমরা ব্যর্থতার একটা জায়গায় আমরা পৌঁছে যাচ্ছি এবং ব্যর্থতা যেন ক্রমশ আমাদেরকে গ্রাস করে নিচ্ছে। আমি জানি যে আমি এবং আপনারা প্রত্যেকেই আমাদের সকলের যে একটাই উদ্দেশ্য আমাদের জীবনে ভালো থাকা, এবং সে ভালো থাকাটা ভালো থাকা কাকে কেন্দ্র করে? সেটা হচ্ছে আমাদের সফলতাকে কেন্দ্র করে। আমরা যে প্রত্যেক জনেরাই আমরা যে কর্মের মধ্যে আমরা নিজেদেরকে নিয়োজিত করেছি, আমাদের একটাই উদ্দেশ্য আমরা যেন কর্মে আমরা সফল হই, আমরা যেন জীবনে একটা সুন্দর জায়গায় আমরা যেন উত্তীর্ণ হতে পারি, আমাদের জীবনে যেন সুখ নেমে আসে, আমাদের জীবনে যেন সমৃদ্ধি নেমে আসে, আমাদের জীবনে যেন একটা শান্তি নেমে আসে। বাট আপনারা কমেন্ট করছেন যে সম্রাটদা আমাদের জীবনে কোনো শান্তি নেই, এবং আমি অনেক সময় দেখি যে আপনারা অনেকেই বলেন যে না, কুম্ভ রাশির তো কোনোদিন ভালো হওয়ার নয়। আপনারা কেউ বলছেন কর্কট রাশির বা 12টি রাশির লোকেদের, 12টি রাশি দেখুন, কোনো একটি রাশির জাতক জাতিকারাই খারাপ থাকবে তা তো হতে পারে না, বা কোনো একটি রাশির জাতক জাতিকারাই সারা জীবনে সফল হবে তা তো হতে পারে না। আমরা প্রত্যেকটা রাশির মানুষেরাই কেউ সফল, আমরা প্রত্যেকটা রাশির মানুষেরাই কেউ আবার অত্যন্ত ব্যর্থ বা বিফল হয়েছে জীবনে। আজকে আমি ঠিক এই নিয়েই একটা আলোচনা আপনাদেরকে করব বা একটু আলোকপাত করব, বা আমরা আজকে একটা জ্যোতিষের টুকিটাকি একটা আলোচনা আমরা কিন্তু একটা সার্বিকভাবে সারব, এবং এটা জেনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে যে আমরা জীবনে কেন ব্যর্থ হচ্ছি, বারবার কেন ব্যর্থ হচ্ছি। দেখুন, আমরা কিন্তু একটা কথা বলি যে আমাদের প্রারব্ধ কী, আমরা যে পূর্ব জন্মে কি করেছি তা তো আমাদের কাছে খুব অজানা। এবার এই জন্মে আমরা যখন আমাদের জীবনযাত্রা শুরু করছি এবং যখন জীবনযাত্রার একটা অধ্যায় এসে আমরা পর্যবসিত হই, তখন আমরা দেখি যে না, আমরা আর 5 জনের থেকে অনেক পিছিয়ে পড়ে রয়েছি, বা আমরা দেখছি যে আমাদের জীবন থেকে সংগ্রাম বা স্ট্রাগল কোনো মতেই পিছু ছাড়ছে না। আমরা যেন সেই ব্যর্থতার কাঁদা পাকে আমরা যেন বারংবার ডুবে যাচ্ছি। আমরা যেখান থেকে শুরু করেছিলাম আমরা যেন সেই তিমিরেই দাঁড়িয়ে রয়েছি, এরকম একটা জায়গা আমাদের মধ্যে থাকে। আমাদের মধ্যে সে কারণে আমাদের মধ্যে অনেকের হতাশা কাজ করে। আপনারাও অনেকে প্রশ্ন করেছেন যে সম্রাটদা এর থেকে বেরোনোর উপায় কি? আমরা কি জীবনে সত্যি কোনোদিন কি সফল হব না? আমরা কি সারা জীবন চেষ্টা করে যাব? আমরা কি সারা জীবন শুধু ব্যর্থই হয়ে যাব? জীবনে সফলতা আসবে কবে? আমি তো কেউ আমাকে এসে বলেন যে দাদা আমি তো 8 ঘন্টা কাজ করি, দাদা আমি তো 18 ঘন্টা কাজ করি, আমি তো দাদা প্রচণ্ড ডিসিপ্লিন লাইফ লিড করি, তথাপি আমার জীবনে কেন উন্নতি আটকাচ্ছে? আজকে এখানেই আমার একটা প্রশ্ন বা আমার কথা, যে দেখুন, আজকে আমরা যখন জ্যোতিষ নিয়ে আলোচনা করছি নিশ্চয়ই জ্যোতিষেরই কথা থাকবে, তবে এর মধ্যে থেকে আমি একটা কথা আপনাদেরকে বলি। দেখুন, আমরা জ্যোতিষের যে আলোচনা আমরা করি সেটা সাধারণত এই গ্রহকেন্দ্রিক, মানে শনি কোথায়, মঙ্গল কোথায়, রাহু কোথায়, কেতু কোথায়, বৃহস্পতি কী করবে, বুধ আমার জন্য কি করতে আরম্ভ করবে, মঙ্গল আমার জন্য কি করবে, শুক্র আমার জন্য কি করবে। আমরা খুব ব্যস্ত থাকি, শনি আমার রাশির কাছাকাছি আসছে, আমার মনে হয় খুব খারাপ হবে, আমার জীবনের এবার মনে হয় অশান্তি নেমে আসছে। আমরা বৃহস্পতিকে চন্দ্রের কাছাকাছি যখন আমাদের রাশির কাছাকাছি আসে আমরা খুব উৎসাহিত হয়ে পড়ি, বাট দেখি যে বৃহস্পতি আমার রাশিতে 1 বছর থাকলো, আমার রাশির আশেপাশে 2 বছর 3 বছর থাকলো, কিন্তু তথাপি আমরা জীবনে উন্নতি পেলাম না। কেন? তার মানে দেবগুরু এসেও আমাকে সাহায্য করতে পারলেন না। আপনারা এরকম কমেন্টও আমাকে করেছেন, কই বৃহস্পতি তো আমার রাশির উপর দিয়েই যাচ্ছে সম্রাটদা, কই আমি তো জীবনে কোনো আনন্দ খুঁজে পাচ্ছি না। আজকে দেখুন, প্রারব্ধ এমন একটা জিনিস যে আমরা পূর্ব জন্মে কি করেছি তার একটা হিসেব নিকেশ কিন্তু আমাদেরকে এ জন্মে দিতেই হবে, এবং আমরা পূর্বজন্মে যে পাপকর্ম করেছি বা আমরা পূর্বজন্মে জ্ঞানত বা অজ্ঞানত যে পাপকর্ম করেছি এবং এই জন্মে আমরা জ্ঞানত অজ্ঞানত যে পাপকর্ম করেছি তার একটা হিসেব নিকেশ কিন্তু আমাদেরকে এ জন্মে দিতে যেতে হয়, এবং তারপর আমাদের যখন এই নেগেটিভ কর্মগুলো যখন শেষ হয়ে যায় তারপর আমরা আস্তে আস্তে পজিটিভে উঠি। আমরা দেখি অনেকেই যে 20 বছর বয়সে খুব সফল, আবার অনেকে দেখি আমরা 30 বছর বয়সে সফল, আমরা দেখেছি কেউ 40 বছর বয়সে সফল, কেউ হয়তো নিজের জীবনকে কেউ শেষ করতে চেয়েছেন, কেউ প্রচণ্ড অবসাদে ভুগতে আরম্ভ করেছেন।
কিন্তু আমরা দেখব যে হ্যাঁ, আবার তিনি সেই 65 বছর বয়সে তিনি নিজের জীবনকে শেষ করতে গিয়েও শেষ করেননি, কিন্তু তারপর থেকে তার জীবনে একটা ইউটার্ন এসছে, সে জীবনে একটা বিরাট একটা অধ্যায়ে পৌঁছেছেন। তিনি জীবনে যা যা আশা করেননি সেই জিনিসগুলো তিনি তার ঝুলিতে এসে উপস্থিত হয়েছে। দেখুন, পঞ্চাঙ্গ আমাদের কাছে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। তার কারণ হচ্ছে আমাদের অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব কিন্তু আমাদেরকে কিছু না কিছু আমাদেরকে কিন্তু জানান দেয়। এক নম্বর কথা, পঞ্চাঙ্গের মধ্যে আমাদের কি জড়িয়ে থাকে জানেন? আমাদের পঞ্চাঙ্গের মধ্যে জড়িয়ে থাকে, দেখবেন আমরা যখন জন্মগ্রহণ করি বা আমরা যখন কোনো জ্যোতিষীর কাছে যাই, আমরা যখন ক্যালকুলেট করি, সে ক্যালকুলেশনের প্রথম কিন্তু আসে কি, যে আমাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, আমি কোথায় জন্মগ্রহণ করলাম। এরপরে কি আসে, যে আমরা যখন ওটা এই সমস্ত জিনিসগুলোকে ক্যালকুলেট করে আমরা কি পাই? আমরা পাই যে পঞ্চাঙ্গ পাই, অর্থাৎ আপনার কোন নক্ষত্রে জন্ম হয়েছে, আপনার কি বারে জন্ম হয়েছে, আপনার কি যোগে জন্ম হয়েছে, আপনার কি করণে জন্ম হয়েছে। তার মানে আমরা এবং আমাদের কি তিথিতে আমাদের জন্ম হয়েছে। আমাদের তিথির মধ্যে কি আসে, যে আমাদের দুটো পক্ষ আসে, কৃষ্ণপক্ষ মানে যেটা কালো পক্ষ, আর একটা শুক্লপক্ষ যেটা আলোর পক্ষ। কৃষ্ণপক্ষকে কেন কালো পক্ষ বলা হয়? কারণ কৃষ্ণপক্ষে অমাবস্যা হয় আর শুক্লপক্ষে পূর্ণিমা হয়। আমরা একটা লগ্ন পাই, আমরা 12টি রাশির মধ্যে কোনো না কোনো একটি রাশিতে আমরা লগ্ন পাই, 12টি রাশির মধ্যে কোনো না কোনো একটি জায়গায় আমরা চন্দ্রের একটা অবস্থান আমরা খুঁজে পাই। এই যে আমি বললাম অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, আমাদের নক্ষত্রের, এই যে আমাদের 27টা নক্ষত্র, এই 27টা নক্ষত্র কিন্তু এই অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশের মধ্যে কিন্তু পড়ে রয়েছে, বা এই 5টা তত্ত্বের মধ্যে এই 27টা নক্ষত্রকে ভাগ করা হয়েছে। আজকে যাদের অগ্নি নক্ষত্রে জন্ম, তারা কিন্তু জীবনে, আর যাই হোক, জীবনে কিন্তু তারা একটা সফল জায়গায় তারা কিন্তু বিচরণ করবেন। যাদের পৃথ্বী তত্ত্বে জন্ম, তাদের কিন্তু স্ট্রাগল থাকবে প্রচুর। তাদের স্ট্রাগল থাকলেও তারা কিন্তু জীবনের শেষ বয়সে গিয়ে হয়তো তারা একটা জীবনের উন্নত মানের একটা পর্যায়ে তারা পৌঁছবে। যাদের বায়ু তত্ত্বের নক্ষত্রে জন্ম, তারা সফলতা পাবে, আবার বারবার তারা হারাবে, আবার সফলতা পাবে, আবার তারা বারবার হারাবে। তাহলে অগ্নি, পৃথ্বী, বায়ু হয়ে গেল। যাদের জলতত্ত্বে জন্ম, দেখবেন এরা অনেক ডিসিপ্লিন লাইফ লিড করবে। শুধু তাই না, এরা খুব সাত্ত্বিক জীবন যাপন করবে, এদের লোভ লালসা প্রচণ্ড কম থাকবে, এরা ঈশ্বরের প্রতি প্রচণ্ড বিশ্বাস রাখবে, এবং এরা জীবনে প্রচুর পাবে। এদের জীবনের গভীরতা অনেক, তার কারণ জলের গভীরতা কিন্তু মাপবার ক্ষমতা কারণ নেই, কারণ আমরা সমুদ্রের গভীরতা কিন্তু আজ অবধি মেপে উঠতে পারিনি। তো তার মানে সমুদ্রের জল, তার মানে এই যে জলতত্ত্বের নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, তারা, আমাদের বলা হয় যে পবিত্র নক্ষত্র, তার মানে জলতত্ত্বের নক্ষত্রকে পবিত্র নক্ষত্র আমরা বলি না, হোলি ওয়াটার, কেন? পবিত্র জল। এই যে পবিত্র জল, তার মানে জল প্রচণ্ড পবিত্র, আর জলের নক্ষত্রে যারা জন্ম হয়েছে তারা প্রচণ্ড পবিত্র, এবং এরা জীবনে যতই সফলতা পাক না কেন, এরা দেখবেন জীবনে প্রচণ্ড মাটির মানুষ হয়ে থাকে। আবার যাদের আকাশ তত্ত্বের নক্ষত্রে জন্ম হয়, এরা জীবনে প্রচণ্ড ঊর্ধ্বমুখী হয়। আমাদের এই জিনিসগুলোকে আমাদেরকে একটু জানতে হবে। দেখুন, অগ্নি তত্ত্বের যে নক্ষত্র, তার মানে আগুন কতক্ষণ জ্বলবে? যতক্ষণ আপনি সেই আগুনের, অর্থাৎ আমরা যদি একটা কিছু কাঠ যদি আমরা সংগ্রহ করি, তাতে যদি আমরা অগ্নি প্রজ্বলন করি এবং তার মধ্যে যদি ঘি, কর্পূর বা ইত্যাদি কিছু দিই, তাহলে সেটা দাউ দাউ করে জ্বলে ওঠে। কিন্তু কাঠ যতক্ষণ থাকবে, বা আপনি কাঠের সাপ্লাই সেখানে সরবরাহ যতক্ষণ করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সে আগুন কিন্তু জ্বলবে। তারপর কাঠ যখন শেষ হয়ে গেল, তার মধ্যে আগুন থাকলো, কিন্তু তার দাউ দাউ করে জ্বলে ওঠার ক্ষমতা কমে গেল, তার অগ্নিত্ব থাকলো, তার মধ্যে একটা উষ্ণতা থাকলো, কিন্তু আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে। তার মানে এই যে অগ্নিতত্ত্বের যে নক্ষত্রের মধ্যে আপনার যদি জন্ম হয়, তার মানে বুঝতে হবে আপনি কোথাও না কোথাও আপনি জীবনে একটা দাগ কাটবেন, কিন্তু তাকে ধরে রাখতে আপনাকে জানতে হবে। আমরা এই জিনিসগুলো আমরা অনেক সময় আলোচনা করি, কিন্তু আমরা ওই যে বললাম যে আমরা গিয়ে শনি, মঙ্গল, রাহু, কেতু এগুলো নিয়ে আলোচনা করে বাড়ি ফিরে আসি, বাট আমাদের পঞ্চাঙ্গকে আমরা সাধারণত গুরুত্ব দিই না। আজকে আমাদের এই আলোচনাগুলোকে আপনারা হয়তো পার্টে পাবেন, এবং মন দিয়ে শুনতে হবে। তার কারণ হচ্ছে যে আজকে এই আলোচনাগুলো খুব সর্বাঙ্গীনভাবে আমাদের জীবন যাপনের ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, জীবনের উন্নতির ক্ষেত্রে জড়িয়ে রয়েছে, জীবনের ব্যর্থতার ক্ষেত্রেও জড়িয়ে রয়েছে। আজকে আপনার বাড়িতে যে সন্তান আছে, তাকে আপনি পঠন পাঠন করাচ্ছেন, তার প্রতি আপনার একটা আশা আছে যে আমার সন্তান আমার বংশের মান উজ্জ্বল করবে, এবং সে জীবনে একটা অত্যন্ত সুন্দর একটা মধুর জায়গায় গিয়ে দাঁড়াবে। আমার সবার আগে আপনাদের কাছে বক্তব্য যে আপনারা যাকেই দেখাচ্ছেন, আপনাদের প্রিয় যে জ্যোতিষী রয়েছেন, আপনি যার কাছে গিয়ে আপনার ক্যালকুলেশনগুলো করান বা আপনার গণনাটা করান,
আমার মনে হয় তাদেরকে গিয়ে আপনাদের প্রত্যেকের উচিত কিন্তু এই তিথি সম্পর্কে জানা। দেখুন, আপনার প্রারব্ধকে নির্দেশ করে। দেখুন, আপনার যে নক্ষত্র সে কিন্তু আপনার প্রারব্ধ নির্দেশ করবে। তার মানে এই যে অগ্নি তত্ত্ব, পৃথ্বী তত্ত্ব, বায়ু তত্ত্ব, জলতত্ত্ব এবং আকাশ তত্ত্ব, আপনার নক্ষত্র যদি অগ্নিতত্ত্বের হয় তার মানে বুঝতে হবে আপনার প্রারব্ধ কর্ম কিন্তু অত্যন্ত পবিত্র। তার মানে আপনি প্লাস দিয়েই শুরু করলেন। আপনার যদি পৃথ্বী তত্ত্বের নক্ষত্র হয় তার মানে আপনি মাইনাস দিয়ে শুরু করলেন। আপনাকে মাইনাস থেকে শুরু করতে হবে। তার মানে আপনার এই নেগেটিভ আপনাকে এই জন্মে শেষ করতে হবে। তারপরে গিয়ে আপনি আপনার সফলতাকে আপনি ধরতে পারবেন বা মুষ্টিবদ্ধ করতে পারবেন। এবার দ্বিতীয়ত যদি আমি বায়ুতত্ত্বের আসি, তার মানে আমাদের প্রারব্ধ কর্মের যা ছিল সেটা সেই জন্মেই আমাদের মাইনাস হয়ে গেছে। আমরা এ জন্মে এই যে বায়ুতত্ত্বের নক্ষত্রটা এই জন্মে এসে যখন আমাদের জ্ঞানগম্যি হয়, দেখুন 12 বছর বয়স অবধি এর কিন্তু কোনো লাগু হয় না। 12 বছর বয়সের পর থেকে যখন আমরা এঁটো হই, মানে আমরা বলি না এঁটো হওয়া, তার মানে আমরা এবার আমাদের বোধ, বুদ্ধি, জ্ঞান, গম্যি এবার আস্তে আস্তে এগুলো আমাদের জীবনের মধ্যে লাগু হলো। এবার আমাদেরকে বুঝতে হবে যে এই জন্মে তার মানে আমরা জ্ঞানত এবং অজ্ঞানত আমরা কী কী পাপ কর্ম করলাম, তাকে এবার আমার কিন্তু সেই জায়গাকে তাকে আমাকে কিন্তু সঠিক একটা পর্যায়নে আনতে হবে। আবার আমি যদি দেখি যে জল তত্ত্বের যে নক্ষত্র, তার মানে আপনার পূর্বজন্মের মাইনাস আর নেই। আপনি ভীষণ পবিত্র এবং এই জন্মটা আপনার হয়েছে জীবনে কিছু দাগ কাটার জন্য এবং প্রচণ্ড বড় কিছু করার জন্য। আকাশ তত্ত্বে যাদের জন্ম হয়েছে তাদের মানে আকাশ তত্ত্বের নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদেরও বুঝতে হবে কিন্তু যে আপনার তার মানে জন্মটা আপনার এই জন্মটা আপনার জন্য একটা ভালো পোর্টাল খোলা রয়েছে। এই পোর্টালে আপনি মানে উঁচুতে উঠবেন কি উঠবেন না এটা ডিপেন্ড করছে পুরোটাই আপনার উপর। এবার এখানে আমাদের একটা মজা বা আমাদের একটা টুইস্ট। কি টুইস্ট? এবার আমি একটু জন্মছকে ফিরে আসি। দেখুন, জন্মছকে আমরা অনেক সময় দেখি আমাদের তো একটা লগ্ন হয়, আমাদের এই লগ্নের একটা পতি হয়, অর্থাৎ আমাদের লগ্নের একজন অধিপতি গ্রহ হয়। যেমন ধরে নেওয়া যাক আপনি হয়তো জন্মছকটা খুললেন, আপনি হয়তো দেখলেন যে মেষ রাশিতে লং বলে লেখা আছে, তার মানে মেষ হচ্ছে আপনার লগ্ন। তার মানে মেষের অধিপতি গ্রহকে মেষ রাশির মালিককে মেষ রাশির মালিক হচ্ছেন মঙ্গল। তার মানে আপনার লগ্ন যেহেতু মেষ রাশিতে লেখা আছে, তার মানে আপনার লগ্নের যে অধিপতি তিনি হলেন মঙ্গল। এরকমভাবে বৃষ রাশি যদি হয় সেখানে যদি লগ্ন লেখা থাকে তার অধিপতি গ্রহ শুক্র, যদি মিথুন হয় তার অধিপতি গ্রহ বুধ, যদি কর্কট হয় তার অধিপতি গ্রহ চন্দ্র, যদি আপনার সিংহ লগ্ন হয় তার অধিপতি গ্রহ আপনার লগ্নাধিপতি রবি, যদি আপনার কন্যা হয় আপনার লগ্নাধিপতি হয়ে গেলেন বুধ, যদি তুলা হয় আপনার লগ্নাধিপতি আপনার হয়ে যাবেন শুক্র, আপনার যদি বৃশ্চিক হয় বৃশ্চিকের লগ্নাধিপতি মঙ্গল, আপনার যদি ধনু হয় ধনু লগ্ন হলে আপনার লগ্নাধিপতি বৃহস্পতি, মকর যদি হয় মকরের লগ্নাধিপতি শনি, কুম্ভ যদি হয় কুম্ভের লগ্নাধিপতি শনি, এবং যদি মীন হয় মীনের লগ্নাধিপতি বৃহস্পতি। আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য একবার বুঝিয়ে দিলাম। এবার আপনারা দেখবেন যে আমাদের জন্মছকে কিছু কিছু জায়গা দেওয়া হয়েছে, যেমন 2 নম্বর ঘর, 7 নম্বর ঘর, মারক ঘর। আমাদের জন্মছকে আরেকটা পার্ট দেওয়া হয়েছে বাধকপতি। তার মানে একজন মারবে আর একজন প্রচণ্ড পরিমাণে জীবনে বাধা দেবে। এই বাধাটা কে দেয়? 6, 8, 12। তার মানে আপনার লগ্ন যেখানে লেখা রয়েছে, অর্থাৎ লগ্ন হচ্ছে আপনার 1। এবার আপনাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে হবে। তার মানে আপনি লগ্নকে 1 ধরলেন, তার পরের ঘর 2, 3, 4, 5, 6। তার মানে ষষ্ঠ ভাব তার মানে ষষ্ঠের যে ঘর তার মানে সেই ষষ্ঠ ঘরের যে রাশি, সেই রাশির যে মালিক বা অধিপতি গ্রহ তিনি হচ্ছেন আপনার ষষ্ঠাধিপতি। এরকমভাবে আপনি 8-এ আসতে হবে। 8-এর যে আপনার অধিপতি গ্রহ সে হবে কে? আপনার অষ্টমপতি বা অষ্টমের মালিক। আবার এরকম করতে করতে আপনি যখন দ্বাদশভাবে মানে লগ্নের আগের ঘরটা এরকম যখন দেখবেন, তার মানে তার যে মালিক সে হয়ে গেলেন শনি। ছোট্ট করে যদি বুঝিয়ে দিই, যেমন আপনার ধরে নেওয়া যাক আপনার হয়ে গেল আপনার হয়তো কুম্ভ লগ্ন। তার মানে কুম্ভ লগ্ন সাপেক্ষে আপনার ষষ্ঠ ভাব হয়ে গেল কর্কট। তার মানে চন্দ্র হলো আপনার বাধকপতি। আচ্ছা, এবার যদি কর্কট যদি আপনার ষষ্ঠ হয় তাহলে আপনার অষ্টমকে হচ্ছে কর্কট, সিংহ, কন্যা। তাহলে কন্যার যে মালিক মানে বুধ হয়ে গেল আপনার বাধকপতি। আবার আপনার কুম্ভ লগ্নের মালিকও শনি, আপনার দ্বাদশ ভাবকে মকর। তাহলে মকরের মালিকও হয়ে গেলেন শনি। তার মানে শনিও হয়ে গেলেন সেখানে কে? বাধকপতি। তার মানে দেখুন, আপনারা যখনই জন্মছক দেখবেন আগে দেখে নিন এই 3টে ঘরের লোক কে। তার মানে 6-এর লোক, তার মানে কুম্ভ লগ্নের ক্ষেত্রে চন্দ্র, কুম্ভ লগ্নের ক্ষেত্রে বুধ এবং শনি, এই 3 হলো আপনার বাধকপতি। এরা যদি আপনার সফলতার ঘরে বসে থাকে তার মানে আপনাকে জীবনে সফলতা পেতে অনেক হোঁচট খেতে যেতে হবে। তার মধ্যে টুইস্ট কেন বললাম, তার মধ্যে এবার এর মধ্যে আপনাকে
ইন্ধন যোগাবে কে আপনার বাধা পেতে? সেটা হচ্ছে আপনার তিথি। যদি আপনার শুক্লপক্ষে জন্ম হয়েছে এবং শুক্লপক্ষের কোনো ভালো তিথিতে জন্ম হয়েছে, তাহলে সেই তিথি আপনার এই বাধা কাটিয়ে আপনাকে একটা বয়সে গিয়ে একটা আনন্দ দেবে। বাট যদি আপনার কৃষ্ণপক্ষে জন্ম হয়, তার মানে আপনার সেখানে আরও ইন্ধন জুগিয়ে দিল, আপনাকে আরও বাধাপ্রাপ্ত আপনাকে হতে হবে। এবং আমি আপনাদেরকে পঞ্চাঙ্গ অনুসারে একটা জিনিস শেখালাম। সেটা কি শেখালাম? যে অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, এর মধ্যে কোন তত্ত্বের নক্ষত্রে আপনার জন্ম হয়েছে, মানে চন্দ্র কোন নক্ষত্রে বসে রয়েছে, সেখান থেকে আপনার জীবনযাত্রা শুরু হলো। তার মানে এটা গেল 2 নম্বর পার্ট। এবার এই যে তিথি আসছে, আমাদের তিথির মধ্যে একটা শুভ তিথি হয়, একটা রিক্ত হয়, মানে একটা বাজে তিথি আর একটা ভালো তিথি। কারণ কিছু মুহূর্তগুলো আমাদেরকে কানেক্ট করতে হয়। এই পঞ্চাঙ্গটা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ, তার কারণ আমরা পূর্ব জন্ম থেকে কি নিয়ে এসেছি, আমাদের এই পঞ্চাঙ্গ তা কিন্তু আমাদেরকে ডিনোট করে। 2 নম্বর। এবার আমাদেরকে দেখতে হবে কি, তাহলে আমাদের কোন তিথিতে জন্ম হচ্ছে, সেই তিথির কি কার্যাবলী আমাদের রয়েছে। যেমন ধরুন, আমি ধরে নিলাম একাদশী তিথি ভীষণ একটা ভালো তিথি। এই একাদশী, আপনার হয়তো শুক্লপক্ষের একাদশী তিথিতে জন্ম হয়েছে। ধরে নেওয়া যাক আপনার কুম্ভলগ্ন, আপনার বাড়িতে আরেকজন কুম্ভলগ্ন রয়েছেন। আপনার হয়তো কৃষ্ণপক্ষের একাদশীতে জন্ম, আপনার বাড়িতে আরেকজন কুম্ভলগ্ন রয়েছেন, তার হয়তো শুক্লপক্ষের একাদশীতে জন্ম। দেখা গেল আমি ধরে নিলাম এরা 2 ভাই। হ্যাঁ, আমি ধরে নিলাম এরা 2 ভাই। তার মানে এই 2 ভাইয়ের মধ্যে দেখবেন একাদশী তিথি কৃষ্ণপক্ষে যদি জন্ম হয়ে থাকে, তার মানে তার জীবন অনেকটা বেশি স্ট্রাগল, তাকে অনেকটা বেশি পেতে হবে। কেন? তার কারণ তার তিথি কিন্তু রিক্ত হয়ে গেল কৃষ্ণপক্ষে। তার কারণ একাদশী অত্যন্ত ভালো একটি তিথি, কিন্তু তথাপি সেটা অন্ধকারাচ্ছন্ন একটা তিথির মধ্যে পড়ছে। কিন্তু শুক্লপক্ষের একাদশী তিথি যদি আপনার জন্ম হয়, দেখা যাচ্ছে যে সেই ভাই দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছে এবং তার জীবনে সে সমস্ত সফলতা অনায়াসে সে পর্যবসিত করছে, এবং সে যখন বাড়ি ফিরছে বড় দুধের গ্লাসটা সেই নিয়ে নিচ্ছে, নিয়ে মোটামুটি একটা ভালো জীবনযাপন কাটাচ্ছে। তার মানে আমাদেরকে এই পক্ষটা আমাদেরকে দেখে নিতে হবে, তার মানে চন্দ্রের অবস্থান বা চন্দ্রের মধ্যে কালো ছায়া কতটা পড়ে রয়েছে বা চন্দ্রের মধ্যে আলো কতটা পড়ে রয়েছে। কারণ চন্দ্র আমাদের মন, চন্দ্র আমাদের মানসিকতা। আমরা অনেক সময় বাচ্চা ছেলে মেয়েদের বাবা মারা আমাদের কাছে এসে বলেন, দাদা অত্যন্ত চঞ্চল, আর পারা যাচ্ছে না, বাড়ি যেন মাথায় করে রেখেছে, একটুও পারছি না, বাচ্চাটা যেন মানে সারাদিন মারছি, সারাদিন বকছি। কেন? তার কারণ আপনি বুঝে উঠতে পারেননি, তার কিন্তু কৃষ্ণপক্ষে, তার মানে তার চন্দ্রে আলো কম। এবার আমাকে এই চন্দ্রে আলো দেওয়াতে হবে, তার কিছু প্রসেস আছে এবং তার কিছু নীতি আছে। যদি আমরা সেই নীতি বা পথ আমরা অবলম্বন করতে পারি, সেই বাচ্চাটি যার চন্দ্রে আলো নেই, অর্থাৎ কৃষ্ণপক্ষে যার জন্ম, তার চন্দ্রে আস্তে 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 আলো তৈরি হবে, তার মন গঠন হবে, তার মানসিক চেতনার উদ্বুদ্ধ হবে এবং তার সে মানসিক জায়গা থেকে সে একটা সুন্দর জায়গায় বিচরণ করতে আরম্ভ করবে। তারপরে ইন্টারেস্টিং টুইস্টগুলো আমি বোঝাতে পারছি। এবার দেখুন, এবার হচ্ছে গিয়ে আমরা অনেক সময় বলি যে দাদা আর জীবনে পাচ্ছি না। আমি কি বললাম? লগ্নের থেকে 6, 8, 12। সবার আগে দেখবেন যে আপনারা অনেকে যারা প্রশ্ন করছেন যে দাদা জীবনে কি আর শান্তি পাবো না, এবার তো মনে হচ্ছে জীবনকে শেষ করে দিতে হবে, আর আশা নেই। দেখে নিন আপনার লগ্নপতি অষ্টমে আছে কিনা। তার কারণ আমাদের লগ্ন মানে হচ্ছে আমাদের দেহ, চন্দ্র মানে হচ্ছে আমাদের মন। দেহের কোনো কাজ, দেহের কিন্তু কোনো ইচ্ছা নেই। ইচ্ছা কার? ইচ্ছা মনের। মন যে ইচ্ছে তৈরি করে, দেহ সে মতো কর্ম সম্পাদন করে। ধরুন আমার এই মুহূর্তে খুব খিদে পেয়েছে, তার মানে আমার মন চাইলো কি খেতে, খিদে পেয়েছে, কিন্তু আমার মন কি চাইলো? খাবারের মধ্যে তো অনেক রকম প্রকারভেদ, আপনি সিদ্ধ ভাতও খেতে পারেন, আবার আপনি বলেন না আমার একটু বিরিয়ানি হলে খুব ভালো হয়। তার মানে এটা কে চাইছে? এটা আপনার মন চাইছে। তা আপনার যদি সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করে, তাহলে আপনার দেহ কী করবে? আর রান্নাঘরে চলে যাবে, হয় মাকে জিজ্ঞেস করবেন মা সিদ্ধ ভাত আছে, বা আপনি নিজে করে নিলেন। আর যদি মনে হয় যে না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, হয় আপনি একটা অনলাইন অ্যাপে চলে যাবেন, বা আপনি বাড়ি থেকে বেরিয়ে কোনো দোকানে চলে গেলেন, দোকানে গিয়ে বিরিয়ানিটা কিনলেন। তাহলে ইচ্ছে কার? ইচ্ছে মনের। কর্মকে করলো দেহ। তার মানে এই যে আমি কি বোঝাতে চাইলাম, তার মানে কর্ম কে করে? দেহ করে। তার মানে আমাদের দেহ কি বাধক স্থানে বসে রয়েছে, যার দ্বারা আমার উন্নতি হচ্ছে না? তার কারণ দেখুন, আমাদের এই যে আমাদের আত্মার কিন্তু কোনো স্পেসিফিকেশন নেই। আমাদের আত্মাকে কিন্তু সম্বর্ধনা দেওয়া হয় না, আমাদের দেহকে সম্বর্ধনা দেওয়া হয়। তার কারণ আমাদের দেহের একটা নাম আছে। আমাদের এই দেহটা যতক্ষণ জীবিত থাকবে ততক্ষণ সে একটা সজীব দেহ, কিন্তু যেই এই দেহ থেকে প্রাণ চলে যাবে, মানে আত্মা চলে যাবে, আত্মা এই বাড়ি ছেড়ে চলে যাবে, তখন এই দেহটা একটা শবের আকারে পরিণত হবে। তখন আপনার নাম থাকলেও কি বলা হবে? এই
এই মৃতদেহটা নিয়ে চলে যাও। তার মানে কার মৃতদেহ সেটা তখন আর গ্যারান্টিড, মানে সেটা আর তখন কোনো ভূমিকা রাখছে না। কী ভূমিকা রাখছে? যে এই মৃতদেহটা, তার মানে তখন সেটা একটা লাশে পরিণত হলো, একটা নিথর নির্জীব একটা আকারে পরিণত হলো। তাহলে তাকে নিয়ে চলে যাও। তার মানে কে কর্ম করছে? এই দেহ। তার মানে আপনার লগ্নপতি যদি অষ্টমে থাকে, তার মানে আপনি জীবনে বহু চেষ্টা করলেন, বাট আপনি কিন্তু স্বনামধন্য জায়গা পৌঁছতে পারলেন না, আপনি সুনাম অর্জন করতে পারছেন না। আপনার লগ্ন ষষ্ঠে বসে রয়েছে, তার মানে আপনি রোগ ঋণ রিপু জ্বালাতে বসে রয়েছে। তার মানে আপনি এমন কর্মই করবে বা আপনার দেহ এমন কর্ম করবে যে নাকি সেই রোগগ্রস্ততার মধ্যে পৌঁছে যাবে, ঋণগ্রস্ততার মধ্যে পৌঁছে যাবে এবং জ্বালার মধ্যে পৌঁছে যাবে। তার মানে বোঝাতে পারলাম, তার মানে লগ্নের একটা বিরাট বড় ভূমিকা হয়েছে। আর আমাদের লগ্ন থেকেই আমাদের কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই ভাবগুলোকেই দ্বাদশ ভাবকে গুনতে হয়। এবার দেখুন মজা হচ্ছে কি, যে আপনার লগ্ন অষ্টমে বসে রয়েছে। আমরা ধরলাম আপনার কুম্ভ লগ্ন, আপনার কুম্ভ, যেহেতু কুম্ভ লগ্ন দিয়ে বোঝাচ্ছিলাম আমি, যেহেতু ধরলাম আপনার কুম্ভ লগ্ন, লগ্নের মালিক শনি, সে কোথায় বসে রয়েছে? অষ্টমে, মানে কন্যা রাশিতে বসে রয়েছে। যদি কন্যা রাশিতে বসে থাকে, তার মানে আপনার লগ্ন বাধক জায়গায় বসে রইল। কিন্তু দেখলাম সেই জাতক বা জাতিকা জীবনে চরম উন্নতি করেছে। কেন? তার কারণ তার চন্দ্র এমন একটা নক্ষত্রে বসে রয়েছে যে তার সেই লগ্ন অষ্টমে থাকা সত্ত্বেও, বাধক জায়গায় থাকা সত্ত্বেও সে জীবনে প্রচুর উন্নতি করলো। তার কারণ কি? তার চন্দ্র এমন একটা পবিত্র নক্ষত্র পেয়েছে, এমন একটা পবিত্র তিথি পেয়েছে, এমন একটা যোগে তার জন্ম হয়েছে, এমন একটা করণে তার জন্ম হয়েছে যা তাকে ভালো জায়গায় ম্যানিফেস্টেশন করতে সাহায্য করেছে এবং তার সেই ইতিবাচক ম্যানিফেস্টেশন তাকে অনেক উঁচুতে নিয়ে গেছে। তার মানে তার মধ্যে কোনো কিন্তু নেই, তার সে হয়তো একটা কর্ম করেছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার দেখুন, আজকে যদি আপনার লগ্ন অষ্টমে থাকে, কি হয়? আমার লগ্ন হয়তো আমার লগ্নপতি অষ্টমে নেই, আপনার লগ্নপতি অষ্টমে বসে রয়েছে। তার মানে এবার আমি আর আপনি একটা কাজ করতে বেরোলাম, বা আমি আর আপনি ধরুন একটা ফোন কিনতে বেরোলাম। আমার একটা ফোন কিনতে 2 বার সময় লাগবে বা 20 মিনিট সময় লাগবে, কিন্তু আপনার সেই ফোনটা কিনতে হয়তো 2 ঘন্টা সময় লাগবে বা 2 দিন সময় লাগবে। কেন? তার কারণ আমি যে কাজটা 2 বারে সফল হব, আপনাকে সেই কাজটা 8 বার প্রয়াস করার পর সফলতা আপনাকে অর্জন করতে হবে। আর আপনাদের মধ্যে মনে হচ্ছে, এ বাবা ও তো 2 বারে পেয়ে গেল, তার মানে কি আমার জন্মছক খারাপ? না, এই যে আমাদের ভাবগুলো যে বসে রয়েছে, কেন আমরা কতক্ষণ কাজ করব, কিভাবে কাজ করব, কতটুকু কাজ করব, কতটুকু করলে আমরা সেখান থেকে সফলতাকে কুড়িয়ে আনতে পারবো, তার একটা বিরাট হিসেব কিন্তু আমাদের কিন্তু ভাবতে হয় এবং সেটা আমাদের কিন্তু তাহা আমাদের জন্মছক আমাদের কিন্তু নির্দেশ করে দেয়। তাহলে চন্দ্র অনেক ভূমিকা, একটা বিরাট বড় ভূমিকা রয়েছে। কেন? দেখুন, তার কারণ আমাদের এই যে পঞ্চাঙ্গ নির্ভর করে কার উপর? লগ্নের উপর কি না, আমাদের পঞ্চাঙ্গ নির্ভর করে চন্দ্রের উপর। কেন? তার মানে চন্দ্র যে নক্ষত্রে বসলো, সেই নক্ষত্রের থেকে আপনার জীবনযাত্রা শুরু। ধরে নেওয়া যাক আপনার চন্দ্র অশ্বিনী নক্ষত্রে, তার মানে আপনার কেতুর মহাদশায় জন্ম। আপনার চন্দ্র ভরণী নক্ষত্রে, মানে আপনার শুক্রের মহাদশায় জন্ম। আপনার চন্দ্র হয়তো কৃত্তিকায়, তার মানে আপনার রবির মহাদশায় জন্ম। আমাদের কীরকমভাবে আমাদের আসে নক্ষত্রগুলো? কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি ও বুধ। তার মানে এইভাবে আপনার যদি চন্দ্র যদি মৃগশিরা নক্ষত্র, মানে আপনার মঙ্গলের দশায় জন্ম হলো, মঙ্গলের দশায় আপনার জীবনযাত্রা শুরু হলো। এই মঙ্গলকে, সেই মঙ্গল আপনার জন্মছকে কোন কোন ভাবকে ধরে রয়েছে, তার মানে আপনি কোন ভাব থেকে আপনার জীবনযাত্রা শুরু হলো, তার মানে আপনার প্রারব্ধ কি, আপনার ওই যে ভাবের কারক গ্রহ সে বলবে যে আপনার পূর্বজন্মে আপনার কী ছিল। বা আমি আপনাদেরকে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ বলে দিলাম, যে এটি আপনি যখন আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, তাকে একবার জিজ্ঞেস করে নেবেন যে আমার কোন নক্ষত্রে জন্ম হলো এবং সে অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশের মধ্যে কোন পার্টে পড়লো, এবং তার মানে আমি কোন জায়গা থেকে আমি শুরু করব। যদি আপনার জল হয়, তার মানে আপনার মধ্যে কোনো নেগেটিভ নেই, আপনার সাধুর জীবন আপনি পেয়েছেন। এবার জীবনকে আপনি যত সাজাবেন, আপনার জীবন তত সাজবে। এবার যদি ধরে নেওয়া যাক আপনার অগ্নিতে, তার মানে আপনার কিন্তু একটা পরীক্ষামূলক জায়গায়, কারণ অগ্নি পরীক্ষা বারবার দিতে হয়েছে, মা সীতাকেও অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। তার মানে আগুনের নক্ষত্রে, অগ্নিতত্ত্বের নক্ষত্রে আপনার জন্ম, তার মানে সেই আগুন নিভে যেতে পারে। তার মানে আপনাকে সেই আগুনকে ধরে রাখতে হবে, যতক্ষণ ধরে রাখবে ততক্ষণ সফলতা, যে আগুন নিভে গেল আপনার ব্যর্থতা। বোঝাতে পারলাম? তার মানে এই যে হিসেব, তার মানে আপনার জলতত্ত্বের নক্ষত্রে জন্ম হয়েছে, আপনি সেই জলে, আমরা সমুদ্রে যাই কিন্তু সমুদ্রে কি মাঝখানে চলে যাই? তা তো না, আমরা সমুদ্রের মাঝখানে যাই না। কেন? ভয় পাই সমুদ্রের গভীরতা। তা আমরা সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে স্নান টান করে খুব আনন্দ পেলাম,
পেয়ে আমরা আবার আমাদের হোটেলে চলে আসলাম। তার মানে বুঝতে হবে যে আজকে যদি আপনার জলতত্ত্বের নক্ষত্রে জন্ম হয়, আপনাকে আপনার নক্ষত্রের গভীরে যেতে হবে। এই গভীরে যাওয়াটা কিন্তু জানতে হবে। যদি আপনি গভীরে যেতে পারেন তাহলে আপনার জীবনে কিন্তু একটা সর্বাঙ্গীন সুন্দর একটা জায়গা কিন্তু তৈরি হবে। এবার আমাদের জীবনে কেতুর একটা বিরাট ভূমিকা রয়েছে, যেটা আমরা কিন্তু ভাবতে পারি না। এবং কেন জানেন? তার কারণ আমাদের এই যে কেতু কোথায় অবস্থান করছে, কেতুর কোনো চোখ নেই, কেতুর শুধু মন আছে, কেতুর আর কিচ্ছু নেই। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে কেতু হচ্ছে আপনাদের অনেকের কাছে কেতু হচ্ছে খুব অশুভ গ্রহ, বাট আমার কাছে বা আমার গুরুর কাছে বা আমার যে ঘরানা, সেই ঘরানার কাছে আমাদের গুরু যখন আমাদেরকে শেখাচ্ছেন, তিনি কিন্তু আমাদের বলছেন যে কেতু হচ্ছে নৈসর্গিক শুভ গ্রহ। কেন? তার কোনো চোখ নেই। দেখুন, আমার যদি চোখ না থাকে, আমার কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার। আমার কাছে কি সোনা আর কি রূপো আর কি কাঠ, সবটাই আমার কাছে কিন্তু এক। আমার কাছে সমুদ্রের জলও যা, আমার কাছে পাহাড়ের সৌন্দর্য, সবই একই, সবই একটা অন্ধকার। তার মানে আমার মধ্যে কোনো লিপ্সা নেই। আজকে কেতু যে ঘরে বসে থাকে, তার মানে কেতু বোঝাচ্ছে যে আপনার জীবনযাত্রার মান সেখান থেকে শুরু করতে হবে। যেমন আপনার যদি কেতু লগ্নে বসে থাকে, তার মানে আপনি আধ্যাত্মিক কোনো ব্যক্তি হবেন। আপনার শরীর এমন কোনো ক্রিয়া করবে, এমন কোনো কর্ম করবে, যেখান থেকে আপনি আধ্যাত্মবাদের চরম জায়গায় পৌঁছে যাবেন এবং আপনার শরীর হবে নির্লোভ। আপনার শরীর রোগগ্রস্ত হতে পারে। কেন? তার কারণ তার তো শুধু মন আছে, তার তো কোনো চোখ নেই। তার মানে মন থেকে যদি আপনি মনে করেন যে না আমার খুব খারাপ, তাহলে আপনার লগ্ন খারাপ হয়ে যাবে। আপনি যদি মন থেকে ভাবেন যে না আমার ভীষণ ভালো, আমার সব পজিটিভ হবে, সব পজিটিভ, আপনার লগ্ন আস্তে আস্তে উচ্চ মার্গে পৌঁছে যাবে। আমাদের কি আছে? আমাদের দ্বিতীয় ভাব। আজকে লগ্নের দ্বিতীয় ভাবে অর্থভাব। দেখবেন কেতু যদি দ্বিতীয় ভাবে বসে থাকে, তার মানে আমরা অনেক সময় বলি কেতু দ্বিতীয় ভাবে, তার মানে আমার কিন্তু অর্থ আসবে না। না, কেতু হচ্ছে সন্ন্যাসী, কেতু হচ্ছে সাধু, কেতু হচ্ছে স্পিরিচুয়াল গুরু। কেন? সে যেখানে এবার ন্যাচারালি তার মধ্যে কোনো লোভ নেই, তার মধ্যে কোনো লালসা নেই। সে শুধু ক্রমশ নিজের মধ্যে অবস্থান করছে। তার ওই নিজের অবস্থানটা কেন? তার কারণ সে প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করছে তার ইনার জায়গা। তার মানে কেতু হচ্ছে আমাদের ভেতরের অবস্থান, আমাদের রাহু হচ্ছে আমাদের আউটার অবস্থান। এই যে আমাদের বাইরের যে সৌন্দর্য, অমুক তমুক, আমি একটা ঘড়ি পরেছি, একটা সুন্দর একটা চশমা পরলাম, একটা ভালো জামা কাপড় পরলাম, এটা রাহু। আর আমাদের ভেতরটা হচ্ছে কেতু। তার মানে আপনার কেতু যদি দ্বিতীয় অবস্থান করে, তার মানে বুঝতে হবে তার অর্থের প্রতি কোনো লালসা থাকবে না। আমরা খুব ভালোবাসি এই সমস্ত লোককে যাদের কেতু দ্বিতীয় বসে থাকে। তার কারণ কি জানেন? এদের কিন্তু মানে অর্থের প্রতি কোনো লালসা থাকে না। আজকে যদি কেতু তৃতীয় থাকে, তার মানে বুঝবেন সে মহাযোগী, বা সে হয়তো সম্পর্ক থেকে তার বেরিয়ে যাচ্ছে, সম্পর্কের প্রতি তার কোনো লালসা নেই, তার কোনো পরকীয়া নেই, তার হয়তো বিয়ে হয়েছে। আমি এমনও দেখেছি 3 নম্বরে কেতু, সে খুব ভালো রয়েছে। কেন রয়েছে? একটা তার মিসেসকে নিয়ে বা তার জীবন সঙ্গী বা সঙ্গিনীকে নিয়ে খুব ভালো রয়েছে। কেন? তার কোনো আর বাইরের আর কোনো কিছুর প্রতি তার ইয়ে নেই। কেন? তার শুধুমাত্র নিষ্ঠা রয়েছে কোথায়? তার নিজস্ব যে তার সাথে যে জড়িয়ে রয়েছে তাকে নিয়ে। কেতু চতুর্থে বসে থাকলে দেখবেন এরা মামাবাড়ির প্রিয় হয়, এরা অত্যন্ত মায়ের প্রিয় হয়। কেতু যদি চতুর্থে বসে থাকে, তার ঘরের প্রতি কোনো লালসা থাকে না। সে বাপের সম্পত্তি পেলো কি পেলো না তাতে কিছু যায় আসে না। তার মানে কেতু এইরকম একটা নৈসর্গিক প্ল্যানেট। কিন্তু এই কেতু যদি অষ্টমে বসে থাকে, এই কেতু যদি নবমে বসে থাকে, তার মানে আপনার জীবনযাত্রা কিন্তু ভীষণ কষ্টের। কেন? কেতু অষ্টম, তার মানে আপনাকে প্রচণ্ড স্ট্রাগল করে করে আপনাকে উঠতে হবে। কারণ কেতু ডিট্যাচমেন্টকে দেখায়। আজকে আপনার ভাগ্যস্থানে কেতু বসে রয়েছে, তার মানে আপনার ভাগ্যে কোনো লোভ লালসা কিছু রইল না। এবার ভাবুন এই বিষয়টা, আপনি একবার ঘুমোতে ঘুমোতে আমার এই কথাটা ভাববেন যে আপনার ভাগ্যের কোনো লোভ নেই, আপনার ভাগ্যের কোনো লালসা নেই। তার মানে ভাবুন এই জীবনকে আপনাকে পেতে গেলে, তার মানে আপনাকে চরম উচ্চতায় পেতে গেলে আপনাকে কী ধরনের জীবনযাপন পেতে হবে। এবং দেখবেন নবমে কেতু তাদের সত্যি তাদের কোনো লোভ থাকে না, লালসা থাকে না। তারা প্রচণ্ড, দেখবেন আপনাদের যদি কারো নবমে কেতু থাকে, আপনারা দেখবেন আমার এই কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন যে আপনারা প্রচণ্ড ত্যাগী। আপনাদের হয়তো আপনারা সোনা দানা সব পড়ছেন, বাট তাও সেটা যদি হাত থেকে খুলেও নেওয়া হয় তাতেও আপনার কোনো বিরক্ত আসবে না। আপনি সবার জন্য প্রাণাতিপাত করতে আপনি ব্যস্ত, আপনি সম্পর্কের জন্য ব্যস্ত, আপনি সবার কীভাবে ভালো হবে তার জন্য আপনি অত্যন্ত ব্যস্ত। আপনি অত্যন্ত দানী, আপনি দানশীল, আপনি দান করতে ভালোবাসেন, আপনি মানুষের মুখে অন্ন জোগাতে ভালোবাসেন। তার মানে এই যে বিষয়গুলো কেতু কিন্তু করছে। আছে কেতু যদি দশমে থাকে, তার একটা কর্মে তার কিন্তু টেকা যায় না। কেন? তার কারণ তার তো লোভ নেই। এবার যেহেতু তার লোভ নেই, আজকে আপনাকে দিয়ে দেওয়া হলো বিরাট মাপের একটা টার্গেট। আপনি বললেন দূর মশাই, আমি টার্গেট নিয়ে কী করব, আমার তো এতে চলবে না। তার মানে কেতুর একটা
পার্শ্বিকতা রয়েছে, কেতুর একটা মাধুর্যতা রয়েছে, কেতুর একটা গভীরতা রয়েছে, কারণ কেতু মানে অন্ধকার। আজকে এই কেতু অন্ধকারাচ্ছন্ন মানে কি জানেন তো, তার মানে কেতুর মধ্যে কিন্তু কোনো লিপ্সা নেই। আজকে লিপ্সা কার মধ্যে রয়েছে? লিপ্সা কিন্তু রয়েছে রাহুর মধ্যে। আমাদের মনের কিন্তু চাহিদা আছে, আবার আমাদের দেহেরও কিন্তু কিছু কিছু চাহিদা আছে, সেটা আপনারা মানে বিজ্ঞানসম্মত উপায়ে যদি ভাবেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে আমাদের দেহেরও কিন্তু আমাদের কিছু চাহিদা রয়েছে। আর আমরা কিন্তু মনকে সাজাই না, আমরা সাজাই কাকে? আমরা কিন্তু দেহকে সাজাই। তো আমাদের মনকে সাজানোটা কিন্তু খুব মানে গুরুত্বপূর্ণ। তার মানে আমাদের চন্দ্রকে আমাদের যেভাবেই হোক আমাদেরকে সাজাতে হবে। এবার দেখুন, আজকে আমরা যে আলোচনাটা করছিলাম যে কেতু যদি আজকে আপনার দশমে থাকে, একাদশে থাকে, দ্বাদশে থাকে, তার মানে কেতু যদি দ্বাদশে থাকে তার মানে আপনি বিত্তশালী যোগ পেলেন, তার মানে আপনার কাছে প্রচুর টাকা পয়সা অর্থ বৈভব আসবেই আসবে। আবার তার মধ্যেও কি পড়ে রয়েছে যে আপনি কিন্তু জীবনে ভালো গুরু পাবেন, আপনি জীবনে ভালো মোক্ষ লাভ পাবেন, তার দিকেও কিন্তু কেতু আপনাকে নিয়ে যাবে। এবার এই যে আমাদের জীবনে কেন উন্নতি হয় না, যে টপিকে আমরা ছিলাম, তার জন্য এগুলো এত কিছু আপনাদেরকে বোঝালাম। আপনারা কিন্তু মন দিয়ে এই অনুষ্ঠানটা শেষ অবধি শুনবেন, নইলে কিন্তু আপনাদের বুঝতে একটু হয়তো অসুবিধে হবে। আজকে যখন দেখবেন আপনার যখন জন্মছক আপনি খুললেন, দেখা যাচ্ছে আমরা অনেক সময় দেখি যে কারো অষ্টমপতির দশায় তার জীবন শুরু হলো। এবার ধরে নেওয়া যাক আপনার হয়তো পঞ্চমপতির দশা, পঞ্চমপতির দশায় আপনার হয়তো জীবন শুরু হলো, কিন্তু দেখা গেল আপনার তারপরে ষষ্ঠপতির দশা, তার মানে রোগ ঋণ রিপু জ্বালার দশা। তার মানে ধরুন আপনার বুধের দশা কাটার পরে শুক্রের দশা চলে আসবে, তার মানে বুধের দশা শেষ হয়ে গেল, এবার আপনার শুক্রের দশা আসবে। এই শুক্রের দশা কতক্ষণ চলবে? এই শুক্রের দশা আপনার চলবে কিন্তু 20টা বছর। তার মানে ভাবুন, এই 20টা বছর ধরে আপনাকে রোগ ঋণ রিপু জ্বালা, তার মানে ষষ্ঠ, তার মানে বাধকপতির দশায় কিন্তু আপনাকে চলতে হচ্ছে। তার মানে বুঝতে হবে 20টা বছর আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে। আমি ধরে নিলাম আপনার বৃষ লগ্ন, তার মানে বৃষ লগ্ন আপনার হয়তো কন্যা রাশি, এবং এই আপনার বা বৃষ লগ্ন আপনার হয়তো দেখা গেল যে বৃষ লগ্ন সাপেক্ষে আপনার চন্দ্র বুধের নক্ষত্রে বসে রয়েছে, তার মানে চন্দ্র যদি বুধের নক্ষত্রে বসে থাকে আপনার হয়তো কর্কট রাশি, তার মানে কর্কট রাশি মানে আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম হয়েছে। কিন্তু আপনার লগ্ন সাপেক্ষে শুক্র হয়ে গেল ষষ্ঠপতি, আর মঙ্গল হয়ে গেল আপনার কিন্তু সপ্তমপতি মারকপতি, আপনার বৃহস্পতি সে কিন্তু আবার বাধকপতি, কিন্তু মঙ্গলের পরে রাহু আসবে। কি ইন্টারেস্টিং পার্ট, রাহুর দশা 18 বছর চলবে। তার মানে ভাবুন, আজকে যদি বুধের দশায় জন্ম হয়, এবার আপনার আস্তে আস্তে কেতুর দশা ঢুকবে, তারপরে আপনাকে শুক্রের দশা। তার মানে আমি ধরে নিলাম আপনার লগ্ন বৃষ লগ্ন, আপনার অশ্লেষা নক্ষত্রে জন্ম, আপনি বুধের দশায় জন্মগ্রহণ করলেন। বুধ আপনার না হয় পঞ্চমপতি, সেই পঞ্চমপতির দশাটা আপনার খুব ভালো গেল, বাহ খুব ভালো কাটালাম। আপনি হয়তো 8 বছর পেলেন, 7 বছর পেলেন, কেউ 10 বছর পেলেন, কেউ 5 বছর পেলেন, যাই পেলেন খুব ভালো কাটলো। যেই কেতুর দশা ঢুকলো আপনার মধ্যে সমস্যা শুরু হলো, দেখা গেল সেই কেতু আপনার লগ্নের অষ্টমে বসে রইল। তাহলে অষ্টমে কেতু বসে থাকলো, আর তার দশায় আপনি হাঁটতে হাঁটতে চললেন 7 বছর, তার মানে সেই 7টা বছর আপনার জীবন থেকে চলে গেল। এরপর কেতুর দশা যেই চলে যাবে, তারপর আপনার শুক্রের দশা আসবে। কত বছর? 20 বছর। তাহলে 20 আর 7, 27 বছর আপনার জীবনে কিন্তু পরীক্ষা, অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কেন? সেই শুক্র আপনার লগ্নর পতি বটে, কিন্তু লগ্ন সাপেক্ষে সে আবার ষষ্ঠপতিও বটে, তার মানে সে বাধকপতিও, তার মানে সে আপনাকে বাধা দিতে 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 নিয়ে যাবে। তার মানে দেখা গেল আপনি হয়তো বুধের দশা 5 বছর পেলেন, আপনি 5 বছর খুব ভালো কাটালেন, কিন্তু আপনার 32 বছর বয়স অবধি আপনি প্রচণ্ড স্ট্রাগল করলেন, আপনি সব প্রচণ্ড অ্যাস্ট্রোলজার ঘেটে নিলেন, সব কিছু পড়লেন, দাদা কোনো উত্তর পাচ্ছি না। 33 বছর বয়সে যখন রবির দশা কানেক্ট করলো, তখন দেখা গেল সেই রবি হয়তো আপনার হয়তো অগ্রহায়ণ মাসে জন্ম, বা দেখা গেল আপনার বৈশাখ মাসে জন্ম, সেই রবি হয়তো মেষ রাশিতে বসে রয়েছে, বা অগ্রহায়ণ মাসে জন্ম, সে হয়তো বৃশ্চিক রাশিতে বসে রয়েছে। দেখলেন রবির দশায় আপনার জীবনে আস্তে আস্তে উন্নতি শুরু হলো। কিন্তু দেখা গেল সেই রবি যদি আবার অষ্টমে বসে থাকে, তাহলে তো আবার রবির দশায় আপনাকে আবার প্রবলেম ফেস করতে হলো। তার মানে শুক্রের পরে রবি যখন চলে যাবে, তাহলে রবির দশা। তার মানে আমরা কি বলছি, যে আমাদের জন্মছক কি বলছে? আমাদের জন্মছক বলছে আপনার জন্মছকে আপনার গ্রহদের যে অবস্থান, গ্রহদের যে প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট অনুযায়ী আপনি আপনার জীবনে উন্নতি সাধন করবেন, এবং তার জন্য একটা বয়স নির্ধারণ করা রয়েছে। সেই বয়সটা কত? সেই বয়সটা হচ্ছে কিন্তু এই ক্যালকুলেশন করে 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 আপনাকে যেতে হবে। কারো 20-তে উন্নতি, কারো 15-তে উন্নতি, কেউ হয়তো মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে, কেউ হয়তো উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হচ্ছে। তার মানে তার দশা প্রচণ্ড ভালো, তার জন্মছক প্রচণ্ড ভালো, তার চন্দ্রের অবস্থান প্রচণ্ড ভালো, তার পঞ্চাঙ্গ অত্যন্ত ভালো।
এর মধ্যে আরও একটা কথা রয়েছে, ধরুন আপনার কিংস্তঘ্নকরণে জন্ম হলো, ধরুন আপনার শকুনিকরণে জন্ম হলো, ধরুন আপনার নাগকরণে জন্ম, বা আপনার চতুষ্পদকরণে জন্ম, বা আপনার বৃষ্টিকরণে জন্ম। তার মানে বুঝতে হবে এই 5টা করণ আমাদের কাছে ভীষণ নেগেটিভ করণ, কালো করণের মধ্যে পড়ে। তার মানে এই 5টা করণের যদি আপনার জন্ম হয়, এই 5টা করণের যে লর্ড, যেমন বৃষ্টিকরণের মালিক হলেন শনিদেব, তার মানে শনির দশা আপনার জন্য অত্যন্ত নেগেটিভ যেতে পারে। আবার বৃষ্টিকরণ কিন্তু অত্যন্ত ভালো একটা করণ, তার কারণ এই করণের জাতক জাতিকারা জীবনে চরম জায়গায় পৌঁছে যায়। আমি একাদশী নিয়ে আপনাদেরকে বলছিলাম, একাদশী তিথিতে যাদের জন্ম হয় তারা জীবনে নাম, ডাক, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি পেতে আরম্ভ করে, অনেকটা রানী রাসমণির মতো। কিন্তু তাকে জীবনে অনেক স্ট্রাগল পেতে হয়, অনেক স্ট্রাগল পেতে হয়। এবং তার মধ্যে যদি কৃষ্ণপক্ষের একাদশী হয়, স্ট্রাগলের পরিমাণ বেড়ে গেল, শুক্লপক্ষের একাদশী হলে স্ট্রাগলের পরিমাণ কমে গেল। তার মানে এই পঞ্চাঙ্গের এই জায়গাটা আমাদের কিন্তু মারাত্মকভাবে মাথায় রাখতে হবে। আমার কাছে কিছুদিন আগেই একটি মেয়ে এসেছিলেন তার হাজব্যান্ডকে নিয়ে। তিনি তার মুখ থেকে, আমি যখন তার একটা খারাপ করণে জন্ম, অমাবস্যায় জন্ম হয়েছে, একটা খারাপ করণে জন্ম, আমি ততটা আর বলছি না, কিন্তু আমি শুনলাম খুব বাজে একটা ঘটনা, যে তার 12 বছর যখন বয়স, সেই সময় তার বাড়িতে কিছু মানুষ চড়াও হয় এবং তাদের প্রত্যেকের মাথায় বন্দুকের নল ঠেকানো হয় এবং তাদের চোখের সামনে তার বাবাকে গুলি করে মারা হয়। তার মানে বুঝতে হবে এই যে নেগেটিভ করণ আমাদের কিন্তু কোথাও না কোথাও বলে দেয় যে আমাদের বাড়িতে কারো হত্যা করা হতে পারে, বাড়িতে কেউ হারিয়ে যেতে পারে, বাড়ি থেকে কেউ চলে যেতে পারে, তার জীবন নানা রকমের নরক যন্ত্রণা তাদেরকে পেতে হতে পারে। আমি আপনাদেরকে বারংবার বলি একটা কথা, সেটা হচ্ছে যে আপনাদের যদি এই অমাবস্যায় জন্ম হয় বা আপনাদের যদি চতুর্দশীতে জন্ম হয়, অবশ্যই কৃষ্ণপক্ষের, শুক্লপক্ষে নয়, কারণ শুক্লপক্ষের চতুর্দশীর পরে পূর্ণিমা হয়, সেখানে কোনো খারাপ করণ চলে না। বাট অমাবস্যায় কিন্তু খারাপ করণ চলে। কৃষ্ণপক্ষের চতুর্দশীর শেষ অধ্যায় থেকে, মানে শেষ পর্যায় থেকে নেগেটিভ করণ। অমাবস্যায় 2টি করণ চলবে, 2টো অর্ধে, এবং শুক্লপক্ষের প্রতিপদে কিন্তু প্রথমার্ধে কিন্তু একটা নেগেটিভ করণ চলবে। তার মানে এই 4টে করণকে কিন্তু আমাদেরকে এইভাবে সাজানো হয়েছে। তো ন্যাচারালি অমাবস্যা পর্যন্ত যাদের জন্ম, কৃষ্ণপক্ষের চতুর্দশী শেষার্ধ থেকে অমাবস্যার পূর্ণ অর্ধের মধ্যে যদি কারো জন্ম হয়ে থাকে, তার মানে বুঝতে হবে তাকে কিন্তু জীবনে অনেক পরীক্ষা দিতে হবে এবং তার জীবনে অনেক অশনি সংকট রয়েছে, এবং তাকে জীবনে কিভাবে উঠতে হবে তার কিন্তু হিসেব নিকেশ কিন্তু আমাদের গরুর পুরাণে দেওয়া রয়েছে, এবং তার মতো করেও চলতে হবে। আর অমাবস্যায় যখন আপনার জন্ম হচ্ছে, তার মানে বুঝতে হবে আপনার পিতৃপুরুষ আপনার হাত থেকে কিন্তু মুক্তি পেতে চাইছেন, তার কারণেই আপনার কিন্তু অমাবস্যায় জন্ম। আমি জানি বাঙালিরা খুব একটা বেশি পিতৃপুরুষকে নিয়ে খুব একটা বেশি মাথা ঘামায় না, যার জন্য আজকে বাঙালিদের খুব খারাপ অবস্থা। কিন্তু আমি বারংবার একটা কথা বলি, আপনার অ্যানসেস্টারকে আপনি যতক্ষণ না মুক্তি দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনার এবং আমাদের কারোরই কিন্তু উন্নতিতে আমরা পৌঁছবো ঠিকই, বা সেই উন্নতি আমরা ধরে রাখতে পারবো না। আমরা উঁচুতে উঠবো, কিন্তু আমরা আবার পথে নেমে আসবো। সেই জায়গাটা থেকে সাবধান। দেখবেন নন বেঙ্গলিরা বা মারওয়াড়িরা বা বিভিন্ন জায়গায় আপনারা যখন দেখবেন যে তারা কিন্তু ভান্ডারা করছে, তারা প্রচুর মানুষকে খাওয়াচ্ছে, অর্থাৎ আপনাকে মানুষকে খাওয়াতে হবে, মানুষের জন্য কিছু ভাবতে হবে, এবং আপনাকে প্রতি অমাবস্যায় আপনার পিতৃপুরুষকে আপনাকে জল দিতে হবে। সেই জল মানে কিন্তু আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে জল দেবেন তা নয়, তার জন্য কিছু প্রিপারেশান রয়েছে, কিছু সুন্দর সুষ্ঠু ব্যবস্থা রয়েছে। দেখুন, আমার কথায় আপনারা কেন প্রভাবিত হবেন না? আপনারা প্রত্যেকে শিক্ষিত মানুষ, আপনারা প্রত্যেকে শিক্ষিত এবং শিক্ষিতা। তাহলে আমাদের কাছে তো পাঠ্যপুস্তক রয়েছে, আপনারা একটু পড়ুন। আপনারা একটা গরুর পুরাণ বাংলায় পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়, বা আপনারা যে ভাষাতেই আপনারা পছন্দ করেন না কেন, গরুর পুরাণ সব ভাষাতেই পাওয়া যায়। আপনারা একবার গরুর পুরাণকে সুন্দরভাবে পড়ুন, আপনাদের চোখ খুলে যাবে যে হ্যাঁ, আপনারা কেন আজকে খারাপ জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, কেন আপনারা উন্নতি পেয়ে উন্নতি পাচ্ছি না। আমরা উন্নতি পাচ্ছি, বাট তারপরেও আমাদের উন্নতির পাশাপাশি প্রচুর কালিমালিপ্ত আমরা হচ্ছি। আমরা যেন কোনোভাবেই একটা সুন্দর সুষ্ঠু জীবন আমরা কিন্তু পাচ্ছি না। আজকে আমাদের হয়তো মেধা রয়েছে, বাট আমাদের সেই মেধার প্রকৃত মূল্যায়ন হচ্ছে না। তার মানে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোকে বুঝতে হবে, আর আমাদেরকে না প্রচণ্ড পরিমাণে সম্মান জ্ঞাপন করতে হবে আমাদের সামনের মানুষকে, আমাদের গুরুজনদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি। এবং আমাদের জীবনে না কেউ ছোট নয়, জানেন তো। যেই মানুষটি রিক্সা চালাচ্ছে, সে কিন্তু রিক্সা চালাচ্ছে তার
পেটে রোজগারের জন্য, বাট সেই কর্মটা কিন্তু ছোট নয়। যিনি হয়তো সেই রিক্সায় চড়ছেন, তিনি হয়তো কোনো বহুজাতিক সংস্থার হয়তো ম্যানেজার, তিনিও যেমন ছোট নন, যিনি রিক্সা চালাচ্ছেন তিনিও ছোট নয়। তার মানে আজকে যিনি রিক্সা চালাচ্ছেন তিনি কালকে একটা রিক্সা কোম্পানির মালিক হতে পারেন, বা তিনি কোনো ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হতে পারেন, বা তিনি একজন অত্যন্ত বড় একজন ব্যবসাদার হয়ে যেতে পারেন, হতেই পারেন। তার কারণ আমার মনে হয় সবার মধ্যে সম্ভাবনা রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে ওই রবীন্দ্রনাথের ভাষায় যদি আমরা বলি, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তার মানে আমরা হয়তো আমাদের জীবনে প্রচুর ছাই পড়ে রয়েছে, কিন্তু আমরা যতক্ষণ না সেই ছাইকে পরিষ্কার করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমরা ওই মণিমুক্তকে আমরা হয়তো খুঁজে পাবো না। আমি জানি আজকে হয়তো অনেক রকম কথা আপনাদেরকে বললাম, আপনাদের শুনতে খুব ভালো লাগছে। দেখুন, আলোচনা আমরা হয়তো এখানে থামাচ্ছি, কিন্তু আমাদের আলোচনা আরও চলতে থাকবে। এবং আমরা জীবনে কেন প্রচুর চেষ্টা করছি বাট তাও আমরা ব্যর্থ হচ্ছি, আমাদের জীবনে সুদিন কবে আসবে? আপনারাও কমেন্ট করছেন, সম্রাটদা এই রাশির ভালো হয় না, এই রাশির ভালো হতে পারে না। না, আপনি দেখুন আপনার জন্মছকে নিশ্চয়ই একটা কোনো ক্লু তো পড়ে রয়েছে যেখান থেকে আপনি উন্নতি করতে পারেন। এবং আমি বারবার বলি যে আমরা আমাদের যে জন্ম লাভ করেছি, এই জন্মকে আমরা সঠিকভাবে যদি মূল্যায়ন করতে পারি, আমরা যদি একটা সুষ্ঠু জীবন যাপন করতে পারি, তাহলে আমরা আস্তে আস্তে জীবনের কিন্তু অনেক উঁচুতে উঠব। এবং বাধা কি আছে, কি পড়ে থাকতে পারে, আমার কাছে বহু লোক আসেন, তারা বলছেন দাদা ব্যবসা করছি, অনেক উঁচুতে ছিলাম, আজকে আবার খাবার পয়সা নেই। আমি তাকে অনেকবার বুঝিয়েছি যে দাদা আপনি গিয়ে আপনার পিতৃপুরুষকে আগে মুক্তি লাভ করে আসুন। এবং এরকম আমি অনেককে পেয়েছি যারা এই সমস্ত কর্ম করার পর আজ তারা সত্যি আবারও ভালো আছেন, দুবেলা দুমুঠো ভালো করে খাচ্ছেন, এবং রাত্রের ঘুমটা তারা খুব সুন্দর করে ঘুমোচ্ছেন। এবং দেখুন, আমাদের প্রত্যেকেরই ইচ্ছা আমাদের যে সন্তানগুলো রয়েছে তারা যে লেখাপড়া করে তারা অনেক উঁচুতে উঠবে, কিন্তু আমাদের কর্ম তাদের যেন না আটকে দেয়। আমাদেরকে সেই রকম একটা মানুষ হতে হবে, আমাদেরকে ভদ্র হতে হবে। কেন, আমি দেখেছি আমার ফেসবুকে কিছু কমেন্ট আমি দেখলাম, সেখানে প্রচণ্ড গালমন্ত কী সব ভাষা, যেগুলো হয়তো আমি এখানে দেখাতে পারবো না, তার কারণ ছোটো ছোটো ছেলেমেয়েরা দেখবে, তারা কি শিখবে? আমি বলি আমাদের জীবনে প্রচুর খারাপ গেছে। দেখুন, আমার জীবনেও প্রচুর খারাপ গেছে। আপনি ভাববেন না যে আজকে আমার যা প্রারব্ধ, মনে করুন আজকে আমার একটা হাঁটু ব্যথা আছে, তো আমি হয়তো প্রচুর ডাক্তার দেখাচ্ছি, কিন্তু সেই হাঁটু ব্যথা আমার কমছে না। আমার হয়তো মাইগ্রেন রয়েছে, বা আমার হয়তো ইমিউনিটি আমার হয়তো খুব খারাপ, কিন্তু আমি প্রচুর ডাক্তার দেখাচ্ছি, তবু সেই ইমিউনিটি ভালো হচ্ছে না। কেন হচ্ছে না? তার কারণ আমার সেই প্রারব্ধ যতক্ষণ না মাইনাস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাকে তাকে ভোগ করতেই হবে। আর এর জন্য আমরা কিন্তু গ্রহকেও দোষ দিতে পারি না, এর জন্য আমরা কিন্তু রাশিকেও দোষ দিতে পারি না। তার মানে আমরা আমাদের কর্মই আমাদের কিন্তু লক্ষ্য, আর আমাদের কর্মই কিন্তু আমাদের ধর্ম। তা আমরা ভালো কর্ম করে আমরা যদি ধর্মটাকে পালন করি, ধর্ম মানে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই এরা কিন্তু নয়। তার মানে ধর্ম হচ্ছে আমার যে কর্ম, আমার প্রকৃত কর্ম, আমার প্রকৃত শিক্ষা। আজকে আমরা যে সমস্ত ছেলেমেয়েরা আজকে লেখাপড়া করছে তাদেরকে যদি আমরা সুশিক্ষায় শিক্ষিত করতে পারি, আমরা যদি তাদেরকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারি, তারাও তাদের কর্মটা ভালো করবে। আর তাদের কর্ম ভালো হলে, গরুর পুরাণ পড়লে আপনারা বুঝতে পারবেন, কর্ম ভালো তো আপনার ধর্ম ভালো, আর ধর্ম ভালো তো আপনার জীবন ভালো। যেতে যেতে আমি একটা কথা বলি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আগামী কিছু দিন আমি একটু পড়াশুনোর জন্য নিজেকে একটু সরাবো। অর্থাৎ আমার হয়তো অফলাইন চেম্বারগুলো কম থাকবে, আমি হয়তো একটু গুটিয়ে নিচ্ছি আপাতত। এবং এটাও একটা কথা দিচ্ছি, সেটা হচ্ছে যে বা অ্যানাউন্সমেন্ট, যে আগামী দিনে আপনারা আমাকে হয়তো আর কোনো পডকাস্টে দেখতে পাবেন না। তার কারণ আমি আর কোনো পডকাস্ট করতে ইচ্ছুক নই, বা আমি খুব অনাগ্রহী। কারণ যে ধরনের পডকাস্ট বা যা সব চলছে তা আমি খুব একটা ভালোভাবে নিতে পারছি না। এবং আমার মনে হয় প্রত্যেকেই ভালো জানেন, আপনারা তাদের পডকাস্টগুলো আপনারা শুনুন। আমি আমার চ্যানেলেই যা বক্তব্য রাখার আমি রাখবো। আপনারা হয়তো এই মুহূর্তে আপনারা হয়তো ফেসবুক থেকে দেখতে পাচ্ছেন, আমার ফেসবুকের যে পেজ রয়েছে অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী, আপনারা যদি সেখান থেকে দেখেন তাহলে আমার এই পেজটিকে ফলো করে নেবেন। আর যদি মনে হয় যে আপনারা ইউটিউব থেকে দেখছেন, তার মানে অ্যাস্ট্রো মোটিভেটর সম্রাট চক্রবর্তী যে ইউটিউবের যে চ্যানেল থেকে দেখছেন, তাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশান বেলকে প্রেস করতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। কিন্তু জানেন, আমি সেদিনকে একটা অ্যানালিটিক্স দেখছিলাম যে আপনারা প্রায় 72% লোক আমার চ্যানেল দেখছেন, এনজয় করছেন, বাট সাবস্ক্রাইব করছেন না। এটাতে আমি হয়তো একটু ডিমোটিভেটেড হচ্ছি, বাট না, তবুও আমি আর একটা কথা বলি, আপনারা হয়তো অফলাইনে আমাকে কম পাবেন, কিন্তু আমার অনলাইন পরিষেবা চলবে।
যদিও আমি হয়তো এখন কিছু ক্লায়েন্ট দেখা কমিয়ে দেবো, তার কারণ আমার নিজস্ব কিছু পড়াশুনো রয়েছে। কেন জানেন এই পড়াশুনোটা? কারণ হচ্ছে যে আমার কাছে এত ভালো ভালো ছেলে মেয়ে রয়েছে, আসেন, বা প্রত্যেকেই যারা আসেন আমার কাছে তারা এক একটা সম্পদ, এবং আমি মনে করি আমাকে আরও পড়তে হবে। যদি আমি পড়াশুনো করতে পারি তাহলে আমি আপনাদেরকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো। এবং শুধু চেম্বার করলে তো হবে না, পড়াশুনোটা তো খুব দরকার। তো আজকে আমি ওই পড়াশুনোর জন্যই আমি একটু নিজেকে কিছুদিন একটু আড়ালে রাখবো, একটু আবডালে রাখবো, একটু পড়াশুনো করব। তার জন্য সময় পাচ্ছি না, কারণ সারাদিন চেম্বার করলে পড়াশুনো করার আর সময় পাওয়া যায় না, প্রচণ্ড ধকল হয়, প্রচণ্ড ক্লান্তি হয়। তো ন্যাচারালি সেই জন্য আমি একটু পড়াশোনার জন্য আমি একটু অফলাইনটা আপাতত বন্ধ রাখবো। আমাদের যে হেল্পলাইন নম্বর আছে আপনারা সেখানে ফোন করলে অনলাইনে কিভাবে আপনারা পরিষেবা পেতে পারেন তার ব্যবস্থা আপনি নিশ্চয়ই পাবেন। হ্যাঁ, তাহলে অফলাইন একদম বন্ধ হচ্ছে না। আমি হয়তো ওই মাসে 5টা বা 8টা বা 10টা ম্যাক্সিমাম, এর বেশি আমি হয়তো অফলাইনে আর আপাতত চেম্বার রাখবো না। বাকি নিশ্চয়ই আপনারা হেল্পলাইনে ফোন করলে আপনারা সবটাই পাবেন। নিজের জীবনকে আপনারা প্রচণ্ড আনন্দ করুন, নিজের জীবনকে উপভোগ করুন, নিজের জীবনকে প্রচণ্ড সম্মান করুন। যে জীবন প্রাপ্তি পেয়েছেন তাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যান, আর প্রচণ্ড পরিমাণে চ্যান্ট করুন। কেন? তার কারণ আপনি ভেতরকে, আপনার কেতুকে যত জাগাবেন, আপনি আপনার চন্দ্রকে যত আপনার চন্দ্র মানে মন, তার মানে আপনি যত মানসিক উন্নতি ঘটাবেন ততই আপনি জীবনে রাজসিক জায়গাকে পাবেন, ততই আপনি জীবনে শান্তি পাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আগামী পর্বে আমরা নিশ্চয়ই আরও কোনো সুন্দর একটা পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, এবং এই যে পর্বটা আজকে শেষ হলো, এই পর্বের কিন্তু একটা রেশ আমরা কিন্তু পরবর্তী প্রোগ্রামে আপনাদেরকে উপহার দেব। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। রাত্রি 9টায় সম্রাট আবারও হাজির থাকছে। নমস্কার।